প্রত্যেকের লাইফের স্টোরি আলাদা। আপনার লাইফের একটা স্টোরি, আমার লাইফের একটা স্টোরি, আরেকজনের লাইফের একটা স্টোরি, এই একটা জায়গায় মিলবে না। খাবারের টেস্ট মিলতে পারে, বইয়ের টেস্ট মিলতে পারে, হ্যাঁ, অনেক কিছু রঙের টেস্ট মিলতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট স্টোরি। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন নবাগত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজককে, যাকে আপনারা মূলত সঙ্গীত জগতের মানুষ হিসেবেই জানেন। শুধুমাত্র জানেন চেনেন বললেই কিন্তু ভুল হবে। 7 বার রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সঙ্গীত পরিচালক ও সুরকার হিসেবে। যদিও খুব ছোটবেলা থেকেই তিনি চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেছেন, অবশেষে এত বছর পর তার সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। দর্শক, এই সপ্তাহে বড় পর্দায় মুক্তি পেয়েছে তার পরিচালিত প্রথম সিনেমা সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি। দর্শক, হি ইজ নান আদার দ্যান ইমন সাহা। অভিষেক সিনেমার প্রসঙ্গ ধরেই আজকে আমরা গল্প আড্ডা দেব প্রিয় এই মানুষের সাথে। তাহলে চলুন দর্শক, আড্ডাবাজি শুরু করা যাক। কংগ্রাচুলেশন আমাদের নতুন পরিচালক, কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর দিস গ্রেস বিউটিফুল ওয়েলকাম। অবশ্যই, এটা হতেই হবে। আর একটা জিনিস নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, 7 আপনার জন্য বড্ড লাকি একটা নাম্বার। 7 বার রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন, আর 2025-এর 7 নভেম্বর মুক্তি পেয়েছে সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি। আমার বার্থ নাম্বারও 16, which is 7 6 আর 1। কেমন লাগছে ওভারঅল এই বিষয়টা? খুবই ভালো লাগছে। আসলে এটা তো একদম একটা চাইল্ডহুড ড্রিম ছিল আমার, যে আমি ফিল্ম ডিরেক্টর হব। যদিও ছোটবেলায় অভিনয় করতাম, গান শিখতাম, কিন্তু বড় হয়ে কোনোদিন ভাবিনি যে পর্দার অভিনেতা হব, হ্যাঁ, বা বড় কোনো সিঙ্গার হব। মিউজিক লাইনে ছিলাম, কিন্তু ওই স্বপ্নটা কিন্তু আজীবন ছিল যে কোনো না কোনো দিন একটা হলেও সিনেমা বানাবো। হ্যাঁ, তো ফাইনালি বানালাম, হলে মুক্তি পেল, এবং সবাই এত প্রশংসা করছে, এত ভালো বলছে, ভালোবাসা দিচ্ছে। It's amazing. যেমনটা বললেন যে ছোটবেলায় তো আপনি এবং আপনার বড়দা দুজনেই অভিনয় করতেন, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এত ছোটবেলায় লালিত স্বপ্ন, মিউজিক্যাল জার্নিটা এত লম্বা, সেখানে ক্যামেরার পেছনে আসতে এতটা সময় কেন নিলেন? আসলে পরিস্থিতি, মিউজিক নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, যেখানে একটা কমিটমেন্টের ব্যাপার থাকে। হ্যাঁ, আর এটা তো কোনো রাশ করার কোনো ব্যাপার ছিল না, তো ভাবলাম যে করি, ধীরে সুস্থেই করি। সো এই জন্যই আর কি, মানে এখনই করতে হবে, আজকেই করতে হবে। হ্যাঁ, করার মতো একটা করে ফেললাম। মনের মতো সাবজেক্ট বা ইচ্ছাও ছিল না যাচ্ছে কি বানাবো। হ্যাঁ, বানালে কমার্শিয়াল বানাতে পারি, অ্যাকশন বানাতে পারি, কিন্তু এমন কিছু হোক যেটা আমাকে রিলেট করা যায়, হ্যাঁ, বা যে ক্ষেত্রটাকে আমি খুব ভালো মতো চিনি। তো সব কিছু করতে করতে সময়টা চলে গেল আর কি। একদমই তাই। আর আপনাকে যেহেতু পেয়েছি, আপনার বাবার কথা না বললেই নয়। কিংবদন্তি সঙ্গীত পরিচালক, সুরকার সত্য সাহা, যিনি একাধারে চলচ্চিত্র পরিচালনার সাথেও যুক্ত ছিলেন। আপনাদের তো নিজেদের একটা প্রোডাকশন হাউসও রয়েছে, স্বরলিপি বাণীচিত্র, এবং সেখান থেকে তো আমরা দুর্দান্ত সব সিনেমা পেয়েছি। অশিক্ষিত, ছুটির ঘন্টা, যে সিনেমা দেখলে এখনো কান্না চলে আসে, বিনিময়, তোমার জন্য পাগল, রাম রহিম জন, এবং প্রায় ডজন খানেক পুরস্কার প্রাপ্ত সিনেমা আমরা পেয়েছি আপনার কাছ থেকে। ফাইনালি একটু আসলে জানতে চাওয়া যে আবার যখন এই জায়গা থেকে নিজের সিনেমাটা তৈরি করলেন, হাউ ডাজ ইট ফিল? অনেক বড় প্রেশার, যে কারণেই কিনা আসলে সময়টা নিচ্ছিলাম। হ্যাঁ, কারণ দেখুন, আমি মনে করি যে আমার একটা, যদিও এটা আমার প্রফেশন, বাট একটা দায়িত্বের জায়গা আছে, একটা দায়িত্ববোধের জায়গা আছে। হ্যাঁ, আমি চাইলেই যা কিছু করতে পারি না। হ্যাঁ, কারণ আমি একটা কিছু ভালো করলেও যেরকম আমার বাবা মা ভাই এরা প্রশংসিত হয়, একটা খারাপ কিছু করলেও কিন্তু তাদের বদনাম হয়। হ্যাঁ, সো এই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু চিন্তা করা হয়। এখন দেখেন, কালজয়ী সিনেমা তো আর কেউ ভেবে চিন্তে বানাতে পারে না, হয়ে যায় সেটা। হ্যাঁ, একটা ছুটির ঘন্টা, একটা অশিক্ষিত হয়ে যায়। হ্যাঁ, একটা সূর্য দিগল বাড়ি বা যেটাই বলেন না কেন। হ্যাঁ, তো কিন্তু চেষ্টাটা থাকবে ভালো কিছু বানানোর, পরিচ্ছন্ন কিছু বানানোর, যেটা সমাজের সবাই, পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবে ছবিটা। পরিবারের কথা যেহেতু মাথায় এলো, যে এত দারুণ সব সিনেমা, একটু জানতেই চাই পুরোনো দিনের সেই কথা। সিনেমা নির্মাণের সাথে আসলে একেবারে সরাসরি, মানে প্রত্যক্ষভাবে কে যুক্ত থাকতেন? বাবা সত্য সাহা নাকি মা রমলা সাহা? বাবা খুবই ইনভলভ থাকতেন, এবং মা ছিল বাবার পাওয়ার হাউস, মানে একদম আগ্রহ, উদ্দীপনা, পাশে থাকা, হ্যাঁ, সাপোর্ট দেওয়া। ইভেন মা যেহেতু অনেক আগে থেকে লেখালেখি করতেন, অতএব মার ইনভলভমেন্টটাও থাকতো গল্প, কাহিনী, স্ক্রিপ্ট, ওগুলার ব্যাপারে। হ্যাঁ, মানে ভালো খারাপ কোনটা, এবং খুব মানে
স্ট্রং ক্রিটিক ছিলেন মা, যে না এটা ভালো না, একদম মুখের উপরে, না তোমার এই শ্যুটটা ভালো হয়নি। হ্যাঁ, তো বাবা অনেক সময় ডিমোরালাইজড হয়ে গেল, আবার বুঝতো যে না ভালোর জন্যই বলেছে আর কি। তো এই সাপোর্টটা আমার সবসময়। আর বাবা একদম, যদিও আমাদের চলচ্চিত্রে, আমাদের ঘরের চলচ্চিত্রে বাবার নাম শুধু মানে সঙ্গীত পরিচালনার হিসাবেই আসতো, কিন্তু বাবা প্রতিটা জিনিসে ইনভলভ থাকতেন অ্যাজ এ প্রডিউসার হিসাবে। কাহিনী বলেন, চিত্রনাট্য, ইভেন শুটিংয়ের সময় অভিনয়, হ্যাঁ, এডিটিং, পোস্ট প্রোডাকশন, সব কিছুতেই বাবা ইনভলভ থাকতেন আর কি। আর সেই প্রোডাকশন হাউস থেকে নিজের যখন প্রথমবারের মতো সিনেমা বানালেন, বাড়তি কোনো প্রেশার কি অনুভব হয়েছে? নিজেরটা প্রেশারটাই ছিল, কিন্তু আমার দাদা সুমন সাহা, বাবার মা, হ্যাঁ, খুবই আমাকে সাপোর্ট করেছে আর কি, যে না করো, অসুবিধা নেই, একটা কিছু তো হবে, দেখি না, লেটস স্টার্ট ইট। হ্যাঁ, যেমন আমাদের প্রোডাকশন হাউসের প্রথম ছবি বিনিময়, যেটা কিনা আমাদের নায়ক উজ্জ্বল আঙ্কেলের অভিষেক ছিল ওই ছবির মাধ্যমে, আর কবরী আন্টি ছিলেন ওই ছবিতে। বিনিময় কিন্তু সেই সময় তেমন একটা ব্যবসা করেনি, হ্যাঁ, ভালো চলেছে, কিন্তু ইট ওয়াজ নট এ সুপার হিট মুভি লাইক ছুটির ঘন্টা আর অশিক্ষিত, কিন্তু প্রশংসিত ছিল ছবিটি। তাই বলে কিন্তু ওনারা থেমে থাকেননি, এরপরে কিন্তু একটার পর একটা ছবি বানিয়ে গেছেন। এবং হঠাৎ করে আবার আমাদের পরিচালনায় কিন্তু খুব ডিজাস্টারাস ফ্লপ ছবিও আছে, হ্যাঁ, লাইক যন্তর মন্তর, ছবিটা একেবারেই চলেনি। ইট ওয়াজ অ্যান ভেরি মাচ এক্সপেরিমেন্টাল মুভি, একটা ফ্যান্টাসি মুভি। হ্যাঁ, আবার পুরস্কার, আমাদের যে ছবিটা খুব একটা চলেনি, কিন্তু দারুণভাবে মানে প্রশংসিত হয়েছে, এবং 1983 বেস্ট মুভি অফ দ্য ইয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, সো সেটাই আর কি বলছি। তো চেষ্টাটা থাকবে ভালো কিছু করার, আর দর্শক জনপ্রিয় পাওয়াটা, এটা তো আসলে একেবারেই ভাগ্যের ব্যাপার। যেহেতু আপনি গানের মানুষ, আপনার কাজে সঙ্গীতের ছোঁয়া থাকবে, এটা খুবই স্বাভাবিক। সেটা নাম থেকে শুরু করে পুরো সিনেমাতেই আমরা পাচ্ছি, সেটা আসলে ফোক হোক বা রক মেটাল জনরা হোক, সব মিলে। সাইলেন্স দ্য মিউজিক্যাল জার্নি, এই সিনেমাটা তৈরির একটু নেপথ্যের গল্পটা শুনতে চাই। কোন ভাবনা থেকে এই সিনেমাটা নির্মাণ করেছেন? আমি যখন ভাবছিলাম যে আমি একটা ফিল্ম বানাবো, আমার টার্গেট ছিল যে বাইরের অডিয়েন্সের জন্য, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল টাকেই মাথায় করে আমি মানে ভাবনাটা শুরু করি, এবং কি করা যায় ওকে, যেহেতু আমার স্ট্রং পয়েন্ট মিউজিক, সো এটাকেই আমি সাথে করে এগোই। হ্যাঁ, তো করতে করতে যখন আমি ওখানকার আমেরিকান কিছু ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলছিলাম, তো আমাকে বললো যে তুমি ইউ মেক সামথিং, জাস্ট ব্রিং সামথিং সো দ্যাট উই ক্যান সি হাউ টু ডিস্ট্রিবিউট অ্যান্ড। হ্যাঁ, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিছু বানাতে হবে, না বানিয়ে স্ক্রিপ্ট নিয়ে গেলে শুধু হবে না, বিকজ আমি তো পরিচিত মেকার না। হ্যাঁ, সো দে ওয়ান্ট টু সি সামথিং। তো তখন ভাবলাম যে একটা এক্সটেন্ডেড শর্ট ফিল্ম বানাই, লাইক উইচ ইজ লাইক 40-45 মিনিটসের। হ্যাঁ, বানানোর পরে তখন, এবং বানাতে যে একটা জিনিস মাথায় ছিল যে টেকনিক্যাল বিষয়, মানে ক্যামেরার কোয়ালিটি থেকে এডিটিং, সাউন্ড, এটা যাতে একদম প্রো লেভেলের হয়, আমি যাতে মানে নেটফ্লিক্সে, অ্যামাজনে, প্রাইমে দেওয়ার মতো কোয়ালিটি, এবং ওদের স্পেসিফিকেশন নিয়েই কিন্তু করা, যে ওদের একটা চার্ট আছে স্পেসিফিকেশন, যে এই ক্যামেরা হতে হবে, এই পিক্সেল রেট বা এই ইয়েতে শ্যুট করতে হবে। হ্যাঁ, ওই স্পেসিফিকেশনের আন্ডারেই আমার শ্যুট করা, সাউন্ড করা, 5.1 সাউন্ড, এভরিথিং। তো যেই কারণে কিনা মানে এক্সটেন্ডেড শর্ট ফিল্ম হলে দ্য কোয়ালিটি ওয়াজ লাইক টপ অফ দ্য, হ্যাঁ, মানে টেকনিক্যাল ইয়েতে আর কি। হওয়ার পরে আমি বললাম যে, এবং আমার সবাই বললো যে দাদা রিকোয়েস্ট, প্লিজ এই ছবিটা তুমি মানে হলে রিলিজ করো বাংলাদেশে। হ্যাঁ, দরকার পড়লে আরেকটু শ্যুট করে এটাকে হলে রিলিজ দাও, এটা হোক। আমি না, আমি এটা হলের জন্য বানাই না রে ভাই, আমি এটা বানিয়েছি ইউএস এর বাইরের অডিয়েন্সের জন্য। এই কারণে কি মাত্র 10টা সিনেমা হলে মুক্তি পেয়েছে? 10টা তো বেশি, আমি এতটাও চাইনি, আমি চেয়েছিলাম জাস্ট মানে 2-3টা সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য। কারণ খুব লাকিলি বলেন আর যেভাবেই বলেন না কেন, আমার সিনেমার কস্ট কিন্তু কভার হয়ে গেছে। মানে ওটিটি প্ল্যাটফর্ম থেকে বলেন, বাইরের দেশের স্পন্সর থেকে, ডিজিটাল রাইটস, সব কিছু থেকে, এটা আমি মানে খুব হ্যাপিলি প্রাউডলি বলছি, যে কারণ এখন ফিল্মের যেই অবস্থা, সবাই বলে যে হ্যাঁ, এই পোস্টারের টাকা উঠে না, পাবলিসিটির টাকা উঠে না, হ্যাঁ, ইনভেস্টমেন্টে আসতে চান না মানুষ, একদমই আসতে চায় না। হ্যাঁ, সো এটাও আমার একটা চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশের মার্কেটটাকে বাদ দিয়ে আমি শুধু বাইরের থেকে বা অন্যান্য জিনিস থেকে আমি আমার ফিল্মের টাকাটা আনতে পারি কিনা দেখি, কারণ ব্যবসাটা তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, আমি একটা ছবি বানাবো, এত বড় একটা এক্সপেন্স, 1 কোটি টাকা বা তার কাছের বা তারও বেশি, সে টাকাটা না আসলে তো ওটা ইটস ডিফিকাল্ট, সবাই তো আর ওটাকে সামাল দিতে পারে না। সো ওইটা যখন দেখলাম যে আচ্ছা এটা সম্ভব, ওইটা ছাড়াও, সো এই জন্য আমার হলের ব্যাপারে অতটা ছিল না যে খুব বড় করে রিলিজ দিব, খুব করবো।
ওয়ার্ড অফ মাউথ মানুষ যেটা দেখছে ভালো বলছে, ওয়ার্ড অফ মাউথ ছড়াচ্ছে, সো আই এম ভেরি হ্যাপি। অবশ্যই। আর আমি এমনটাও শুনেছি যে 2022 সাল নাগাদ আপনি একই নামে একটা শর্ট ফিল্ম আসলে করতে চেয়েছিলেন, ওইখান থেকে ফুল ফিচার ফিল্ম। রাইট রাইট, কিভাবে? সেটাই যেটা বললাম যে যখন ওইটার মানে আমরা ওইটা আসলে এক্সটেন্ডেড শর্ট ফিল্ম ছিল যেটা বললাম, সো ওইটাই যখন করার পরে বললো যে এটা তো আমাদের দেশে রিলিজ দিলে ভালো হবে, তখন আবার কিছু নতুন করে রিশুট করি আর কি, কিছু সিন, কিছু গান, এডিশনাল গান যেগুলো ফেস্টিভ্যালে থাকবে না আর কি, ওগুলো শুট করে তখন ওটাকে একটু। আমি একটু কাস্টিং প্রসঙ্গে আসতে চাই, বিশেষ করে অভিনেত্রী নীলাঞ্জনা নীলার অভিনীত প্রথম, আমি এবার একটু কাস্টিং প্রসঙ্গে আসতে চাই। অভিনয় করেছেন প্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা, এবং একটা জিনিস বলতেই চাই যে ওনার অভিনীত প্রথম যে দুটো সিনেমা, দুটোরই মিউজিক ডিরেক্টর আপনি ছিলেন, তো ফাইনালি তাকে আপনি কাস্ট করলেন কেন এই সিনেমাতে? প্রথমত নীলা অত্যন্ত পাওয়ারফুল একজন অ্যাক্টর, এইটার কোনো মানে এটার কোনো দ্বিমত নেই সেখানে। হ্যাঁ, কারণ বদরুল আলম সৌদের হাত ধরেও ফিল্মে এসছে, এবং সৌদ ভাই মানে অ্যাক্টিং বের করে নেওয়ার একদম দারুণ, সে একটা, এটা তার দারুণ স্কিল। হ্যাঁ, সো এই দুইটা ছবি করে আমি বুঝে গেছি যে কারণ দুইটা গহীন বালুচর এবং শ্যামা কাব্য, দুইটা দুই ধরনের ক্যারেক্টার, এবং দুইটাই খুব দারুণভাবে ও পোর্ট্রেট করেছিল। সো আমি নীলা কিন্তু আমার মাথায় ছিল প্রথম থেকে, কিন্তু ওকে আমি বলিনি, বাট আমি অন্যান্য অনেকের সাথেই কথা বলছিলাম। কিন্তু শুধু তো অভিনয় না, আপনার সহযোগিতা কীরকম পাবো, একটা ফিল্ম ইজ বিগ প্রসেস। হ্যাঁ, একদম ফিল্মের টেকনিশিয়ান, আর্টিস্ট, উই বিকেম এ ফ্যামিলি। হ্যাঁ, এটা একটা লম্বা যাত্রা। সো দেখছি যে খুব প্রফেশনাল, কেউ খুব প্রফেশনাল, বা মনে হচ্ছে এই আমাকে পেইন দিবে, 7 দিন ধরে আমার ফোনই ধরছে না, 7বার ফোন দিলে একবার কল রিটার্ন করে, শুটিংয়ের দিন দেখা গেলো ফোন বন্ধ করে বসে আছে। আমি তো এটা তো সব কিছু চিন্তা করে, এবং ডেফিনেটলি, এবং যখন দেখলাম যে ক্যারেক্টারের সাথে নীলা পারফেক্টলি যায়, এবং আমি নীলাকে বলছি, ভাইয়া নীলা, সাইমন, দিনার ভাই, এত বড় বড় এদের মানে প্রতিষ্ঠিত অ্যাক্টর অ্যাক্ট্রেসেরা, আমার শর্ত ছিল যে উইদাউট এনি রিহার্সাল আমি কিন্তু শুটিংয়ে যাব না, এবং যতদিন রিহার্সালে আমি স্যাটিসফ্যাকশন আমার না আসবে, আমরা কিন্তু রিহার্সাল দিয়েই যাব। হ্যাঁ, এবং তাতে সাইমনের মতো অভিনেতাও বলেছে, দাদা কোনো সমস্যা নেই, তোমার ছবি আমি যাব, যতদিন তুমি রিহার্সালে করবে। দিনার ভাইও পর্যন্ত রাজি ছিলেন। আমি খুব অবাকই হয়েছি, এত ভালো একজন একটা ব্যস্ত একজন অভিনেতা বললেন, না ব্রাদার কোনো সমস্যা নেই। তো সেই জিনিসটা আসলে কতটুকু সাপোর্ট আমি অন্যদের কাছ থেকে পেতাম, সেটাও একটা সন্দেহের ব্যাপার। হ্যাঁ, তো সব কিছু মিলেই নীলাকে কাস্ট করে, এবং নীলাকে কাস্ট করার পরে আমি যেটা মনে করলাম যে আই মেড দি পারফেক্ট রাইট ডিসিশন। আর সত্যি কথা বলতে নীলাঞ্জনা নীলা যখন আমাদের এখানে এসেছিলেন, উনি বলেছিলেন যে এই সিনেমাটা প্রপারলি একটা স্পিরিচুয়াল জার্নির মতো, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যেন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমি একটু জানতে চাই যে চরিত্রগুলোকে আপনি কিভাবে দেখেন? এটা আসলেই তাই, মানে দেখুন আমাদের লাইফে আমরা হয়তো অনেকে গ্রাম থেকে এসেছি, অথবা কেউ বিদেশে চলে গেছি, বিদেশ থেকে ব্যাক করেছি। হ্যাঁ, প্রত্যেকের লাইফের স্টোরি আলাদা। আপনার লাইফের একটা স্টোরি, আমার লাইফের একটা স্টোরি, আরেকজন লাইফের একটা স্টোরি, এই একটা জায়গায় মিলবে না। খাবারের টেস্ট মিলতে পারে, বইয়ের টেস্ট মিলতে পারে, হ্যাঁ, অনেক কিছু রঙের টেস্ট মিলতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট স্টোরি। সো এই নীলার এই যে মায়াজি চরিত্রটি, হ্যাঁ, আমাদের লাইফের বিভিন্ন যেই আমরা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, বিভিন্ন গ্রাফের মধ্যে দিয়ে যাই, উত্থান পতন, হ্যাঁ, এবং নদীর বাঁকের মতো এক এক সময় এক এক সময় এক একটা, এটা কিন্তু প্রত্যেকের লাইফে কম আর বেশি। কিন্তু আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের মনে হয় এই জিনিসগুলো একটু বেশি, আমাদের খুব তাড়াতাড়ি অনেক কিছু চেঞ্জ হয়, তাড়াতাড়ি অনেক ফেম আমরা চোখে পড়ছে, আবার ধুম করে আমরা যেটাকে বলে ফ্রাইডে নাইট স্টার, ফ্রাইডে নাইটে রাতারাতি স্টার হয়ে যাচ্ছে, আবার 2টা ছবি ফ্লপ গেল, কেউ তার ফোনও তুলছে না। হ্যাঁ, মানে এই জিনিসগুলি কিন্তু হ্যাঁ সচরাচর অন্য প্রফেশনে অতটা হয় না। হ্যাঁ, সো আমি বললাম যে এইটা খুব ইন্টারেস্টিং, যেহেতু আমি খুব কাছ থেকে ছোটবেলা থেকেই দেখেছি, সো ওয়াই নট মেক এ ফিল্ম অ্যাবাউট দিস। সাইমন সাদিক, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার মতো দারুণ সব অভিনেতারা রয়েছেন এই সিনেমাতে, তাদের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছেন? খুবই মানে আমি যেটা নিয়ে সবচেয়ে ভয় ছিলাম যে আর্টিস্টরা আমাকে কোনো পেইন দেয় কিনা শুটিং সেটে, কারণ আমার ফার্স্ট ডিরেকশন, হ্যাঁ, এটা হচ্ছে না দেউর এভাবে কেন। হ্যাঁ, আমি যেহেতু আবার ছোটবেলা থেকে অ্যাক্টিং করতাম, সেটা আমি জানি, তারাও তো জানে না। ইভেন আমি আমেরিকাতেও আমি থিয়েটারের সাথে জড়িত যখন আমি কলেজে ছিলাম আর কি। সো এখন আমি যদি অ্যাক্টিং দেখিয়ে দেই,
দিনার ভাইকে, যদি দিনার ভাই বলে ভাই অ্যাক্টিং কি আমাকে শেখাতে হবে, যদি বলে পারে তখন তো একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে না। বাট কিন্তু তারা সবাই এত কোঅপারেটিভ ছিল। পাভেল ভাইয়ের মতো এত সিনিয়র একজন আর্টিস্ট, একদম মানে ভেটারেন অ্যাক্টর আমাদের দেশের, যেটি কিনা মানে আসলে তাকে এখন গুরু বলা হয়, তার হাত ধরে অনেক ভালো ভালো আর্টিস্টরা এসছেন। হ্যাঁ, ইভেন পাভেল ভাইকেও আমি বলেছি, পাভেল ভাই আমি কিন্তু আপনার ডেলিভারিটা এরকম চাচ্ছি। হ্যাঁ, এবং সাথে সাথে তিনি বুঝে ফেলেছেন, তাকে আমার অ্যাক্টিং করে দেখাতে হয়নি, ওই ধৃষ্টতার বা ওই লেভেলের অ্যাক্টর আমি অবশ্যই না। হ্যাঁ, কিন্তু পাভেল ভাই বুঝে ফেলেছেন যে কি করতে হবে। হ্যাঁ, তারপর আরও যে ছিল সিয়াম নাসের, হ্যাঁ, তারপর অনুভব ভাই, এরা খুব যে যার জায়গা থেকে দুর্দান্ত কাজ করেছে। আপনি ছবিটা দেখলে আমন্ত্রণ রইল আপনার ছবিটা দেখার, এবং দেখবেন যে প্রতিটি অ্যাক্টর কেউ মনে হবে না যে এই ক্যারেক্টারটা না হলেও হতো, এই ক্যারেক্টারের কি দরকার ছিল। প্রত্যেকেরই আলাদা একটা গুরুত্ব রয়েছে। আর আপনি যেহেতু গানেরই মানুষ, এই সিনেমাতে তো গানের প্রাধান্য তো দিয়েছেন অবশ্যই, আমরা নাম থেকে শুরু করে সবগুলো গানে একটু বুঝতে পারি। তবে আমার একটা প্রশ্ন, প্রত্যেকটা সৃষ্টি তো সন্তানের মতো, কিন্তু তার মধ্য থেকে কোন গানটা আপনার বেশি প্রিয়? এটা একটা কঠিন প্রশ্ন। এখানে আমার নিজের মৌলিক গান আছে 6টি, হ্যাঁ, আর ছোট ছোট কিছু গান আছে, লালন সাইজির গান আছে, কিছু প্রচলিত আমাদের সংগ্রহের কিছু ফোক গান আছে, যেগুলো কিনা অল্প অল্প করে ছবিতে এসছে। আমার পছন্দের আসলে একটি বলা যাবে না, 2টি গান বলতে হবে। প্রথমে এই ছবিতে খুব সারপ্রাইজিংলি আমি অলৌকিকভাবে গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গান পেয়ে গেছি, এবং এই ছবির শুটিংয়ের প্রায় 2 বছর আগে, কিন্তু 2-3 বছর আগে গাজী আঙ্কেল প্রয়াত হয়েছিলেন। তো আমি আমার প্রথম ছবি বানাবো, গাজী কাকুর গান থাকবে না, আমি এটা কোনো মতে মেনেই নিতে পারছিলাম না। এখন আবার ছবির সিচুয়েশনের সাথে যেতে হবে, আবার করতে পারি পুরনো বাবা এবং গাজী কাকুর কোনো গান রিমেক করে করতে পারি, সেটাও আমি করতে যাচ্ছিলাম না। হ্যাঁ, তো কি করা যায় তো একদিন আমি আমার একটা ব্যাগ হাতাচ্ছি, একটা জিনিস খুঁজতে গিয়ে দেখি যে একটি কাগজ, দেখি গাজী কাকুর লেখা। আমি হয়তো পুরনো কোনো গান, এটা আমি হয়তো আমার ফাইলে রাখিনি, দেখলাম যেন এটা নতুন গান, এটা তো আমি একটা প্রজেক্টের জন্য গাজী কাকুর লিখেছিল, এটা করা হয়নি ফাইনালি। এবং লিরিক দেখলাম মনে হয়েছে আমার ছবির পুরো কাহিনীটা গানটার মধ্যে লিখে দিয়েছে। মানে আমি সাথে সাথে তার ছিল উপলদাকে ফোন করে, উপলদা এই অবস্থা দাদা, আমি গানটা কিন্তু ইউজ করবো। বলে অফকোর্স, সেও খুব একদম মানে ইমোশনাল হয়ে গেছে। এটা হচ্ছে অতে অন্তর আতে আল্লাহ, ঠিক রাখিস তোর দাড়ি পাল্লা, নইলে প্রেমের হিসাব নিকাশ, হ্যাঁ, দুইবা মরিবে হিসাব, এরকম একটা হ্যাঁ, না হইলে তুই কি করিবে, তুই কারে ধরিবে। সো একদমই মানে জীবনের একটা ফিলসফি ওই গানটার মধ্যে তুলে ধরা। আর আমার যেটা নীলা যেটা বলেছে, স্পিরিচুয়াল জার্নি। আমার ছবির প্রথম লাইন, প্রথম গান আল্লাহ বলো মনের পাখি, মওলা বলো মন, হ্যাঁ, লালন সাইজির গান, এবং লাস্টের গান অতে অন্তর আতে আল্লাহ। এই রিলিজিয়াস, এই স্পিরিচুয়াল ব্যাপারটা ছবির মধ্যে। সো এটা আমার সবচেয়ে প্রিয় গান। এবং আরেকটি গান যেটা হচ্ছে শাহ আলম সরকার ভাইয়ের লেখা, তোমারও প্রেমের টানে, হ্যাঁ, ওই গানটি আমার খুবই প্রিয়। এবং এই গানটি কোনাল গেয়েছে, আর ওই অতে অন্তর আতে আল্লাহ একটি মেয়ে গেয়েছে, ওর নাম বর্ষা আঁচল। ওটাই ওর ফার্স্ট প্লেব্যাক। এই ছবির গানে আমি আবার 3টা ছেলে মেয়েকে আমি নতুন চান্স দিয়েছি অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার। এটাও অনেক বড় পাওয়া নিশ্চয়ই তাদের জন্য, কারণ আমাদের এখানে অনেকেই রয়েছেন মানে বছরের পর বছর ধরে চেষ্টা করছেন, আর ফিল্মে গান গাইতে পারার সুযোগটা তো অনেক বড় ব্যাপার। একটু শুটিং এর মজার কোনো গল্প একটু জানতে চাই, মানে নট নেসেসারি মজার হয় না, যে প্রথম নির্মাণের সিনেমা, তো নিশ্চয়ই অনেক মেমোরিজ তৈরি হয় সেখান থেকে। মজারই একটা ঘটনা বলি, হ্যাঁ, সবই তো সিরিয়াস আলাপ করছি। মজার, আমরা আউটডোরে শুটিং হচ্ছে আমাদের বিক্রমপুরে, একটা আউটডোরে, একটা আখড়ার মতো জায়গায়, যেখানে আমাদের ছবি দিয়ে দেখেছে। সেদিন আমাদের ওই লোকেশনের লাস্ট আর কি, লাস্ট ডে, মানে সন্ধ্যার পরে আমাদের শুটিং করে ইউনিট ফেরত চলে আসবো। 2 দিনের টানা শুটিং ছিল, এবং শেষের দিকে যেটা হয় প্রেশার, এই তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে, আমাদের যেতে হবে। হ্যাঁ, কারণ হঠাৎ করে সেট লাইট ফাইট সব করা, তো হঠাৎ করে দেখি কি কিছু পোকা, হ্যাঁ, 1টা পোকা 2টা পোকা আস্তে আস্তে বাড়ছে, পিছর থেকে চিৎকার, এই বেরো বেরো সবাই, বেরো বেরো বেরো। কি মৌমাছির চাকের উপরে আলো পড়ে, হ্যাঁ, লাইট করার সময় আলো পড়ে চাক ভেঙে গেছে। আমরা মানে কে কোন দিকে পালিয়ে বাঁচাবো, আমরা পাশে একটা দোতলা
টিনের ঘর ছিল যেখানে আমাদের ইউনিট ছিল, ওই ঘরের মধ্যে ঢুকে এক ঘরের মধ্যে যতজন ঠাসাঠাসি করে করা যায় পুরা এলাকার লাইট অফ করে দিয়ে দরজা বন্ধ করে ঘরের দরজা লাইট অফ করে দিয়ে জাস্ট বসে আছি। কি যে অবস্থা, এখন মনে পড়লে নিশ্চয়ই হাসি লাগে, কিন্তু ওই সময় তো ডেঞ্জারাস। ও মাই গড, মানে একদম মানে হরফিক একটা ব্যাপার। হ্যাঁ, তো তারপরে অনেকক্ষণ পরে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আস্তে আস্তে যখন এটা ঠান্ডা হয় আবার যে ফাইনালি শুটিংটা শেষ করি। যে মজার গল্প তো শুনলাম, কিন্তু দর্শক যারা রয়েছেন আপনার সিনেমার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলেন, তাদের একটা অভিযোগ রয়েছে, এমনি ভাবে আমারও রয়েছে, প্রচারণায় কি আরেকটু সরব হওয়া যেত না? মানে সিনেমার নাম যেরকম সাইলেন্স, ওইরকম সাইলেন্ট কেন থাকা হলো? হ্যাঁ, এটা আসলে মানে আমার এটা প্রথম ডিস্ট্রিবিউশন, আমি নিজেই ডিস্ট্রিবিউট করছি। আর তাছাড়া হচ্ছে কি, এটা আমি আসলে দোষ কারো দিব না, আমি নিজের ঘাড়িয়ে নিব। প্রথমত আমি ভেবেছিলাম যে বললে পরেই কাজ শেষ হবে, বললে পরেই কাজ শেষ হবে, কিন্তু এখানে এত কিছু সব কিছু প্রোক্রাস্টিনেটেড ভাবে হয়। হ্যাঁ, এই জিনিসটার ক্যালকুলেশনটা আমার মাথায় ছিল না। হ্যাঁ, তো বাট তারপরেও আমি যেটা করছি যে আমি সবাইকে বলেছি যে ধরে নাও যে যেদিন রিলিজ সেদিন থেকে আমাদের প্রচার শুরু, এবং আমাদের একদম প্রচার অব্যাহত থাকবে একদম টোটাল। হ্যাঁ, আমি এখানে বিশ্বাস করেন আমি ফিনান্সিয়ালি কি হলো না হলো আমি একেবারে মাথা ব্যথা নেই, বাট আমি চাই মানুষ দেখুক, মানুষ আসুক সিনেমা হলে দেখুক একটি ছবি আমার, যারা যারা দেখছে, এবং আমি বিশ্বাস করি ওয়ার্ড অফ মাউথে এই ছবিটা আরো ছড়াবে আর কি। নিশ্চয়ই আমরাও এমনটাই চাই। তবে ওই যে বলে যে যেটা কাজ এখন হয়তো যে আপনার যেহেতু প্রথম কাজ, ওই জায়গা থেকে নেক্সট টাইম যখন আবার কাজটা করবেন তখন নিশ্চয়ই আবার মানে সরবভাবে প্রচারণাটা হবে। তবে আপনার কি মনে হয় দর্শকরা কেন সিনেমা হলে গিয়ে সময় বের করে টিকিট কেটে অবশ্যই সিনেমাটি দেখবে? এটির মধ্যে বিনোদন যেরকম আছে, হাসি আছে, কান্না আছে, এবং একটি সুন্দর একটি মেসেজ আছে, এবং পরিবারকে নিয়ে দেখার মতো, উপভোগ করার মতো একটি ছবি। আমি আমার নিজের ছবি বলে না, একটি সাধারণ গল্পের মধ্যে একটা নতুন উপস্থাপনা আপনি খুঁজে পাবেন গল্প বলার মধ্যে। হ্যাঁ, আর মিউজিক্যাল ছবি আমাদের দেশে তো হয় না, হ্যাঁ, খুব কম হয়। জাস্ট জোর করে কিছু গান ঢুকিয়ে দাও, দ্যাটস নট মিউজিক্যাল। হ্যাঁ, মিউজিক্যাল ইজ লাইক আপনার গল্পটা গানে গানে বলে যাবে আর কি। সো এটার একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি কালকে আমাদের ছবিটা, এটা তো বলা যাবে না যে এটা এখানে বলি, ফ্রাইডেতে যখন ছবিটা রিলিজ হলো এবং আমি হলে যে দেখছিলাম, এবং আমার কাছে একদম সাধারণ যারা দর্শক এসে আমাকে একদম এত সাপোর্ট করছিল, এত আমাকে সাধুবাদ দিচ্ছিল, বলল যে প্লিজ আপনি আরো ছবি বানাবেন, এরকম ছবি আমরা আরো দেখতে চাই, এরকম ছবি দেখিনি। তো এই জিনিসটা ভালো লেগেছে। এবার একটু অন্যভাবে জানতে চাই আপনার অভিনয় সত্তার কথা, যে আপনার বড় ভাই সুমন সাহা এবং আপনি দুজনেই ছোটবেলায় অভিনয় করেছেন, কিন্তু বড়বেলায় তো আর পাইনি। সো অভিনেতা হিসেবে ইমন সাহার কামব্যাক কি আমরা ভেরি সুন দেখতে পাবো কখনো? মাঝে মধ্যে ইচ্ছা হয়, হয়তো বা ছোটখাটো, এই ছবিতে ছোট্ট একটা কেমিও রোল করেছি। হ্যাঁ, কিন্তু একদম প্রফেশনালি আসার ইচ্ছা নেই। ওটা তো একটা আলাদা জগৎ, একটা সেই ডেডিকেশনটা যদি আমি দিতে না পারি তাহলে সেটা আসলে এটা অন্যায় হবে আর কি। তো এখন থেকে কি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করবেন? ইচ্ছা আছে, অ্যাটলিস্ট বছর 2 বছর একটা করার আর কি ইচ্ছা আছে, দেখা যাক, সবকিছুর উপরে ডিপেন্ড করবে। আপনি থাকেন ইউএস এর ফ্লোরিডায়, এবং সেখানে বাংলাদেশে গান বা সিনেমা নির্মাণ করাটা কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে আপনার কাছে এখন? মানে সেখান থেকে এখানে, এটা ভেরি চ্যালেঞ্জিং। এটা আমার ফ্যামিলির সাপোর্ট না হলে এটা কোনোদিনই হতো না। আমার বাচ্চা দুটো তো এখনো ছোট, আমার বড় ছেলে 12 গ্রেডে পড়ে, ছোটটা 8-এ পড়ে। সো ওরা কনস্ট্যান্টলি বাবাকে তো মিস করেই, কিন্তু সে সাথে আবার এই সাপোর্টটা ওরা করে যে বাবা তুমি করছো, কাজ করো, অসুবিধা নেই। হ্যাঁ, তো এটা খুব টাফ। আর তাছাড়া আপনি রিয়েলিস্টিকলি দেখেন আমেরিকাতে থাকতে অনেক খরচ লাগে। হ্যাঁ, সো সেটা যখন আপনি চিন্তা করবেন যে আমি 1 মাস ছিলাম না, আমার এতগুলি টাকা বেতন আমি আর্ন করতে পারতাম। হ্যাঁ, সেইভাবে যদি আপনি চিন্তা, আপনি 6 মাস যদি দেশে থাকেন, মানে আপনি ইটস এ হিউজ বিগ অ্যামাউন্ট অফ মানি। হ্যাঁ, সো এটা চিন্তা করলে তখন মনে হয় যে এই আসলে প্যাশন এবং ভালোবাসা থেকেই করা আসলে ছবি, টাকার জন্য না, একদমই না। আমরা একটু ছোট্টবেলায় ফিরে যেতে চাই। আমি শুনেছি যে একজন প্রবাসী মেয়ে আপনাকে বলেছিল বাংলাদেশি ছেলেরা নাকি ভিতর টিম। এই গল্পটা একটু শুনবো, মানে কি যেন একটা কাণ্ড হয়েছিল। অনেক ছোট তখন, আমি
ক্লাস 4-5-এ পড়ি এরকম হবে, হ্যাঁ। তো আমাদের উত্তরাতে তখন আমরা থাকি, একটা কালভার্টের মতো ছিল লেকের উপরে। তো সেখানে আমরা যে ছোটরা যে দুষ্টামি করতাম, খেলাধুলা করতাম, সাইকেল চালাতাম। তো ওখানে একটা মেয়ে, ও ছোট আর কি, 5-এ 3-4-এ পড়ে আর কি। তো বাইরে থাকে বোঝা যায়। তো এসে বলেছে যে তোমাদের এখানে ছেলেরা ভিতর ডিম, তোমাদের এখানে এইটা সেটা, হ্যাঁ। তো আমি তখন আবার ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখি। তো তখন মাত্র শেখা শুরু করলে তো দেখানোর একটা প্রবণতা থাকে, এটা সেটা, হ্যাঁ। তো বলে যে আমাদের তোমাদের ওখানকার ছেলেরা, বিদেশের ছেলেরা কতখানি সাহসী, অনেক দে আর সো ব্রেভ, এখান থেকে লাভ দিতে পারবে, তুমি পারবে দিতে ওই কালভার্টের করতে। আমি একদম রেলিং উপরে দাঁড়িয়ে দিলাম লাভ নিচে, হ্যাঁ, একদম দিলাম গেল পা ভেঙে, হ্যাঁ। আমার সেই আঙ্গুলটা, যে পায়ের একটা আঙ্গুল এখনো কিন্তু ভাঙা। আচ্ছা, এখনো এটা নিয়ে সাফার কথা, গড। ওই মেয়ে পরে দেখলাম দৌড় ভয়ে, হ্যাঁ। আমি তো উঠে এসেছি, উঠে তো আর হাঁটতে পারি না, হ্যাঁ। তারপর তো এই আর কি। এবার একটু পরিবারের গল্প শুনতে চাই। আপনার শ্রীপর্ণা সাহা এবং দুজন সন্তান ঈশান এবং আয়ুষ্মান, সব মিলিয়ে কেমন চলছে আপনাদের জীবন? ভালো চলছে। ওরা, বড় ছেলের নাম ঈশান, ও 12 গ্রেডে পড়ে, ছোটটার নাম আয়ুষ্মান 8th গ্রেডে পড়ে। ঈশানের খুব ইচ্ছা মিডিয়াতেই কাজ করবে, হ্যাঁ। সো দুজনেই আবার মানে মিউজিকও করে, আবার মার্শাল আর্ট, শরীর চর্চাগুলোও করে, হ্যাঁ। ওকে এই ছোটবেলার গল্পটা শুনিয়েছেন তো, যে বাবা বিদেশিদেরকে সাহস দেখাতে যেও না? সেটা, হ্যাঁ, জানে ওরা। আমার সাথে ওরা খুব, আমাদের একদম ফ্রেন্ডের মতো আমরা আর কি, হ্যাঁ। একদম মারামারি করি, ঘুষাঘুষি করি, এই টাইপের আর কি, হ্যাঁ। আর ওরা মানে দুজনেই তো মানে খুব ভালো মার্শাল আর্টে করে। আমি একটা সময় করতাম, তা আমি ওদেরকে বলি যে আমি কিন্তু একটা মারলে কিন্তু তোরা পড়ে যাবি, হ্যাঁ। ওই আর কি, ভয় দেখানো, হ্যাঁ। কিন্তু আবার অনেক সময় মারামারি শুরু করি, পারি তো না ডেফিনেটলি ওদের সাথে, হ্যাঁ। মিউজিকের একটা ব্যাপার নিয়ে আলাপ করতে চাই। সঙ্গীত নিয়ে তো আজকাল অনেক ধরনের কাজ হয়। আমি সেটা যদি পারফরমেন্স বা ডিরেকশনের জায়গা সরিয়ে বলি, আজকাল বিভিন্ন রোগ সারাতে, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও সঙ্গীতের ব্যবহার আমরা দেখি। আপনার কি এই ধরনের কোনো কাজ করার কোনো ইচ্ছা আছে, বা এটা নিয়ে একটু পড়াশোনা করার? আমি মাঝখানে খুব সিরিয়াসলি ভাবছিলাম যে মিউজিক থেরাপি নিয়ে পড়বো, এবং এটাই আমার মেইন প্রফেশন হিসাবে নিব আর কি। তো এখনও মাথায় আছে জিনিসটা, কিন্তু একদম এছাড়াও অন্যান্য অনেক কিছু করার আছে মিউজিকে, হ্যাঁ। ফিল্ম বানানো, ভালো মিউজিক তৈরি করা, এবং সেই ভালো মিউজিকই যদি হয় সেটাও অনেকটা থেরাপি হিসাবে কাজ করবে। বাট একদম প্রফেশনালি যেটা মেডিকেল সায়েন্সের যেটা মিউজিক থেরাপি যেটা, সেটা আসলে যদি করতে যান সেটার একটা আলাদা ধরনের স্টাডি আছে। এটা শুধু মানে মিউজিশিয়ান হলেই হবে না, ওটা একদম টোটালি একটা মানে ওটা একদম ওই আপনার কিছুটা মেডিকেল সায়েন্স, মেডিকেল একেবারেই, হ্যাঁ। দে আর ডক্টরস লাইক, হ্যাঁ, থেরাপিস্ট আর কি। সো সেটার আবার জানি না সেই সময় পাবো কিনা, কোনোদিন ইচ্ছা তো ছিল অনেক কিছুরই। সো সেই ইচ্ছাটা পূরণ হবে কিনা জানি না, দেখা যাক। অনেস্টলি এবার আসলে স্যারের কথা আলাদা করে মনে পড়ছে। এখন তো নভেম্বর মাস, আগামী মাস অর্থাৎ 25 ডিসেম্বর সত্য সাহা স্যারের জন্মদিন, এবং যে মানুষটিকে আমরা খুবই মিস করি, কারণ আমরা হারিয়েছি 27 জানুয়ারি 1999 সালে। এই যে দেখতে দেখতে 26টা বছর কেটে গেল, কিন্তু এর মধ্যেও বাবার বলে যাওয়া কোন কথাগুলো আপনার সবসময় মনে পড়ে এবং মেনে চলার চেষ্টা করেন? আসলে বাবাকে মানে এতটা বছর, 26টা বছর কেটে গেল, সেটা না বিশ্বাস করেন যে রিয়েলাইজই হয় না। মনে হয় যে একদম গতকালের কথা, প্রতিটা জিনিস একদম বাস্তব, ভিভিডলি একদম চোখের সামনে ভাসে আর কি। আর বাবার সাথে আমার এত বেশি কানেকশন ছিল, কারণ সে আমার মেন্টর, আমার গুরু, আমার পিতা, সে আমার ওয়ার্ল্ড, মানে একদমই মানে বাবার চলে যাওয়াটা আমি এখনো মেনে নিতে পারি না। এবং প্রতি মুহূর্তে, প্রতিদিনই, যেহেতু আমি মিউজিকের সাথে রিলেটেড, ফিল্মের সাথে রিলেটেড, আমার ছবির কাজ করতে গিয়ে আমি মিউজিক ডিরেক্টর সত্য সাহাকে প্রচণ্ড মিস করেছি। আমি ডিরেক্টর ইমন সাহা, আমি মিস করেছি যে এই ছবির গানগুলো যদি সত্য সাহা করতেন, এই ছবি অন্য লেভেলের যেত। সো ওনার লসটা তো আসলে একদম অন্য রকমের লস আমাদের জন্য, কিন্তু পৃথিবী ছেড়ে মানুষকে চলে যেতেই হবে। কিন্তু বাবা হিসাবে আমি তাকে মানে প্রতি মুহূর্তে আমি তাকে মানে এমন কোনো দিন নেই যে অন্তত একবারের জন্য, যত ব্যস্তই থাকুক না কেন, বাবার থটস আসবেই মাথায়। সেটা
আসলে বলার কিছু নিশ্চয়ই নেই। নিশ্চয়ই। আর দাদা আজকে দেখতে দেখতে আড্ডাবাজির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, এই সময়টা খুবই দারুণ কাটলো। আর আপনার জন্য অনেক শুভকামনা, সাইলেন্স দ্য মিউজিক্যাল জার্নির জন্য অনেক শুভকামনা। খুব Thank ভালো you. থাকবেন। আর Thank you. বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ এবং মাছরাঙা টেলিভিশন এবং বিনোদন সারাদিনের সাথে যারা সামনে এবং ক্যামেরার পেছনে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি যেহেতু বাংলাদেশের সিনেমা হলে রিলিজ হয়েই গেছে, আপনারা সিনেমা হলে যেয়ে ছবিটি দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।